আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। রাত তখন প্রায় 12:30। চারদিকে ঘন কুয়াশা, দূরে কোথাও শেয়ালের ডাক, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ, আর ঠান্ডা বাতাসে গাছের পাতার অদ্ভুত সাই সাই আওয়াজ। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বহু বছরের পুরনো একটি মাজার। লোকজন একে বলে কালা শাহ বাবার মাজার। দিনের বেলায় যেখানে অনেক মানুষ আসে, কেউ মানত করে, কেউ দোয়া করে, কেউ আবার শুধু ঘুরতে আসে। কিন্তু রাত 12টার পর পুরো এলাকা হয়ে যায় জনশূন্য, কারণ গ্রামের সবাই বিশ্বাস করে রাতের পর সেখানে মানুষের নয়, অন্য কারো আনাগোনা শুরু হয়। গ্রামের চায়ের দোকানে একদিন কয়েকজন যুবক বসে গল্প করছিল, রনি, সাগর, শুভ আর নাফিস। রনি একটু সাহসী ধরনের ছেলে। সে হাসতে হাসতে বলল, এসব ভূতের গল্প শুনে মানুষ ভয় পায় না। চায়ের দোকানের বৃদ্ধ মালিক ধীরে ধীরে বললেন, বাবা, সব কিছু নিয়ে হাসাহাসি করতে নেই। এই মাজারে রাতের পর কেউ যায় না। রনি হেসে উঠল, কেন? ভূত এসে চা খাওয়াবে? দোকানের সবাই চুপ হয়ে গেল। একজন বৃদ্ধ কাপা গলায় বললেন, আমি নিজের চোখে দেখেছি। সাদা কাপড় পরা এক লোক 3টার দিকে মাজার থেকে বের হয়েছিল, কিন্তু তার পা ছিল না। হঠাৎ পুরো দোকান নিস্তব্ধ হয়ে গেল। রনি আবার হেসে বলল, ঠিক আছে, আজ রাতেই যাচ্ছি, ভিডিও করে নিয়ে আসব। বৃদ্ধ লোকটি এবার রনির দিকে তাকিয়ে শুধু একটি কথা বললেন, যাও, কিন্তু যদি কেউ তোমার নাম ধরে ডাকে, পেছনে তাকাবে না। রাত 1টা। 4 বন্ধু মোটরসাইকেল নিয়ে বের হলো। সবার হাতে টর্চ, ক্যামেরা আর মোবাইল। রাস্তা যত এগোতে লাগলো, ততই চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে উঠল। মাজারের কাছাকাছি পৌঁছাতেই হঠাৎ তাদের মোটরসাইকেলের ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কিন্তু রনি বিরক্ত হয়ে বলল, কি আজব ব্যাপার! অনেক চেষ্টা করেও মোটরসাইকেল আর স্টার্ট হলো না। অবশেষে তারা হেঁটে সামনে এগোতে লাগলো। দূরে দেখা গেল মাজারের সবুজ গম্বুজ, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো বিদ্যুৎ ছিল না। তবুও পুরো মাজারের চারপাশ যেন হালকা সবুজ আলো জ্বলছিল। শুভ ফিসফিস করে বলল, এই আলোটা কোথা থেকে আসছে? কেউ উত্তর দিতে পারল না। মাজারের মূল ফটকের সামনে পৌঁছাতেই হঠাৎ বাতাস সম্পূর্ণ থেমে গেল। ঝিঝি পোকার শব্দও নেই, সবকিছু একেবারে নিস্তব্ধ। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো কারো কান্নার শব্দ, একজন নারীর কান্না, কিন্তু মাজারের ভেতরে তো কেউ থাকার কথা না। সাগর বলল, চলো ফিরে যাই। রনি বলল, এত দূর এসে এখন ফিরবো? অসম্ভব। সে ক্যামেরা অন করলো, ভিডিও রেকর্ডিং শুরু হলো। ফটক পেরিয়ে তারা ভেতরে ঢুকতেই 4 জনের শরীর একসাথে ঠান্ডা হয়ে গেল, যেন মুহূর্তের মধ্যে আশেপাশের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেছে। মাজারের এক কোণে দাঁড়িয়ে ছিল একটি বিশাল পুরনো বট গাছ। গাছের নিচে অনেকগুলো পুরনো কবর, আর সেখানে দাঁড়িয়ে ছিল একজন, সাদা কাপড় পরা, মাথা নিচু, একদম নড়ছে না। রনি টর্চের আলো ফেলতেই লোকটি ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু তার মুখে কোনো চোখ ছিল না, শুধু কালো অন্ধকার। 4 জনেই ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। পরের মুহূর্তেই লোকটি অদৃশ্য হয়ে গেল। নাফিস কাপা গলায় বলল, আমি আমি আর থাকবো না। ঠিক তখনই তাদের পেছন থেকে একটি বৃদ্ধ কণ্ঠস্বর ভেসে এলো, এত রাতে এখানে কেন এসেছো? 4 জন ঘুরে দেখলো একজন বৃদ্ধ খাদেম দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি লুণ্ঠন। তিনি ধীরে ধীরে বললেন, রাত শেষ হওয়ার আগে এখান থেকে চলে যাও, আজকের রাত ভালো না। রনি বলল, আর একটু ভিডিও করে চলে যাব। বৃদ্ধ মাথা নাড়লেন, সব কিছু ভিডিও করা যায় না বাবা। এই কথা বলে তিনি অন্ধকারের মধ্যে হেঁটে চলে গেলেন। কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পর যখন তারা লণ্ঠনের আলো খুঁজল, বৃদ্ধ মানুষটিকে কোথাও দেখা গেল না। বৃদ্ধ 4 বন্ধু ওপরের চারদিকে তাকালো, কারো মুখে কোনো কথা নেই। তারা বুঝতে পারছিল না এখনই কি ফিরে যাবে নাকি আরও ভেতরে গিয়ে যা। ঠিক সেই মুহূর্তে মাঝারের ভেতর থেকে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। মনে হলো কেউ খুব ধীরে ধীরে তাদের নাম ধরে ডাকছে। রনি, সাগর, শুভ, নাফিস 4 জন একসাথে জমে গেল, কারণ গ্রামের বৃদ্ধ লোকটি বলছিল, যদি কেউ তোমার নাম ধরে ডাকে, পেছনে তাকাবে না। কিন্তু ডাকটা এবার একেবারে তাদের
কানের পাশ থেকে শোনা গেল। আর ঠিক তখনই রনি অনুভব করলো কেউ একজন তার কাঁধে বরফের মতো ঠান্ডা একটি হাত রাখলো। আর সে ধীরে ধীরে ঘুরে তাকাতে শুরু করলো। রনির কাঁধে রাখা বরফ শীতল হাতের স্পর্শে তার পুরো শরীর কেঁপে উঠল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শুভ চিৎকার করে উঠল, রনি না, পেছনে তাকাস না। রনি যেন হঠাৎ ঘোর থেকে জেগে উঠল। সে চোখ শক্ত করে বন্ধ করে সামনে দৌড় দিল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারল তারা চারজন একসঙ্গে দৌড়াচ্ছে না। চারদিকে তাকিয়ে দেখা গেল সাগর নেই। সাগর, সাগর, তিনজন মিলে চিৎকার করতে লাগলো। কোনো উত্তর নেই, শুধু দূরের পুরনো গাছগুলোর ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। হঠাৎ একটি মৃদু হাসির শব্দ ভেসে এলো। সেই হাসি মানুষের মতো নয়, মনে হচ্ছিল যেন অনেকগুলো কণ্ঠ একসঙ্গে হাসছে। নাফিস কাঁপা গলায় বলল, আমাদের এখনই চলে যেতে হবে। ঠিক তখন ওই মাজারের ভেতরে পুরনো মসজিদের দিক থেকে একটি আলো জ্বলে উঠল। আলোটি স্থির নয়, কখনো উজ্জ্বল, কখনো ম্লান। রনি বলল, সাগর হয়তো ওইদিকে গেছে। তিনজন সতর্কভাবে এগোতে লাগলো। পুরনো ইটের দেয়ালগুলো ভেজা, মাটিতে পড়ে আছে শুকনো পাতা, প্রতিটি পদক্ষেপ কচকচ করে শব্দ হচ্ছে। হঠাৎ শুভ নিচের দিকে তাকিয়ে চমকে উঠল। মাটির স্পষ্ট ভেজা পায়ের ছাপ, কিন্তু অদ্ভুত বিষয় হলো পায়ের ছাপগুলো মানুষের মতো হলেও সবগুলো উল্টো দিকে, যেন গোড়ালি সামনে আর আঙ্গুল পেছনে। নাফিস ফিস করে বলল, এটা মানুষ নয়। ঠিক তখনই একটি দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। তারা টর্চের আলো ফেলতেই দেখতে পেল ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের তক্তা, আর তার ওপর বসে আছে একজন বৃদ্ধ, মাথায় সাদা পাগড়ি, চোখ বন্ধ, হাতে তসবি। তিনি ধীরে ধীরে বললেন, তোরা কেন এসেছিস? রনি সাহস করে উত্তর দিলেন, আমাদের বন্ধু হারিয়ে গেছে। বৃদ্ধ চোখ খুললেন, তার চোখ দুটো ছিল অস্বাভাবিক ফ্যাকাশে। তিনি ধীরে ধীরে বললেন, এই জায়গায় যারা অহংকার নিয়ে আসে তারা সবাই নিজের ভুল বুঝতে পারে, কিন্তু অনেক সময় তখন তারা ফিরে যাওয়ার সুযোগ থাকে না। রনি বলল, আপনি কি সাগরকে দেখেছেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মাজারের পেছনে জঙ্গলের দিকে আঙ্গুল তুলে বললেন, ওখানে যেও না, আজ রাতের অতিথিরা জেগে উঠেছে। কথা শেষ হতেই লণ্ঠনের আলো নিভে গেল। ঘর অন্ধকারে ডুবে গেল। টর্চ জ্বালিয়ে তখন আবার চারদিকে তাকালো, ঘরে আর কেউ নেই। বৃদ্ধ যেন বাতাসে মিলিয়ে গেছেন। তিনজন বুক ধরপড় করছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো সাগরের কণ্ঠ, রনি, আমাকে বাঁচাও। কণ্ঠটা খুব দুর্বল, মনে হচ্ছে সে কাঁদছে। রনি আর অপেক্ষা করলো না, সে দৌড়ে জঙ্গলের দিকে ছুটল। শুভ আর নাফিস বাধ্য হয়ে তার পেছনে গেল। জঙ্গলের ভেতর ঢুকতেই তারা বুঝলো এটা সাধারণ জঙ্গল নয়। একই গাছ বারবার সামনে আসছে, একই পথ ঘুরে আবার একই জায়গায় ফিরে যাচ্ছে, যেন পুরো জঙ্গল তাদের নিয়ে খেলা চলছে। হঠাৎ নাফিস থেমে গেল। সে কাপা হাতে সামনে দেখিয়ে বলল, ওটা ওটা কি? টর্চের আলো পড়তে দেখা গেল একটি বিশাল বটগাছের ডালে সারি সারি সাদা কাপড় ঝুলছে। দূর থেকে মনে হচ্ছিল কাপড়, কিন্তু বাতাসে নড়তে বোঝা গেল ওগুলো কাপড় নয়, সাদা কাফনের মতো পোশাক পরা কয়েকটি অবয়ব। তারা সবাই মাথা নিচু করে ঝুলে আছে, একসঙ্গে ধীরে ধীরে তুলছে। হঠাৎ সবগুলো অবয়ব একসঙ্গে মাথা তুলল। টর্চের আলো দেখা গেল তাদের চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই, আর তাদের ঠোঁটের ফুটে উঠল অস্বাভাবিক এক হাসি। তারপর একসঙ্গে তারা বলতে শুরু করলো, আর একজন, আর একজন। মুহূর্তের মধ্যে চারদিকে বাতাস ভারী হয়ে উঠল। মাটির নিচ থেকে যেন অসংখ্য ফিসফিসানি শোনা যাচ্ছে। ঠিক তখনই রনি দেখতে পেল গাছের আড়ালে দাঁড়িয়ে আছে সাগর। এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। আর তার পেছনে ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে এক লম্বা ছায়াময় অবয়ব, যার উচ্চতা প্রায় 10 ফুট। তার মুখ পুরোপুরি অন্ধকারে ঢাকা, কিন্তু তার দুটো চোখ জ্বলজ্বল করে অন্ধকার ভেদ করে রনিদের দিকেই তাকিয়ে আছে। সেই অবয়বটি ধীরে ধীরে একটি হাত বাড়িয়ে সাগরের কাঁধে রাখলো, আর সাগর ঠান্ডা পরিচিত কণ্ঠে বলল, তোমরাও এসো, এখন আর ফিরে যাওয়ার পথ নেই। রনির বুকের ভেতর যেন ধুকপুক শব্দটা আরো জোরে বাজতে লাগলো। সামনেই দাঁড়িয়ে আছে সাগর, কিন্তু ওর চোখ, ওটা সাগরের চোখ নয়। চোখ দুটো সম্পূর্ণ নিষ্পদ, কোনো ভয় নেই, কোনো আবেগ নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা।
আর তার পেছনে দাঁড়িয়ে আছে সেই বিশাল ছায়াময় অবয়টি। ধীরে ধীরে আরো লম্বা হয়ে উঠছে। মনে হচ্ছে অন্ধকার যেন তাকে তৈরি করেছে। শুভ কাপা গলায় বলল, সাগর, আমাদের সঙ্গে চল। কোনো উত্তর নেই, বরং সাগরের ঠোঁটে ধীরে ধীরে একটি অস্বাভাবিক হাসি ফুটে উঠল। সে একই কথা আবার বলল, এখানেই থাকো, সবাই এখানেই থাকে। ঠিক তখন ওই চারপাশে সব ঝিঝি পোকার শব্দ একসঙ্গে থেমে গেল। বাতাস থেমে গেল। তারপর বট গাছের ডালে ঝুলে থাকা সাদা অবয়টি একসঙ্গে নিচের দিকে নামতে শুরু করলো। তারা হাঁটছে না, মাটির কয়েক ইঞ্চি উপর দিয়ে ভেসে আসছে। দৌড়াও! রনির চিৎকারে তিনজন প্রাণপণে দৌড়াতে শুরু করলো। কিন্তু কয়েক সেকেন্ড পর তারা বুঝতে পারলো, যেদিকেই দৌড়ায় আবার সেই একই বট গাছের সামনে ফিরে আসছে। যেন পুরো জঙ্গল একটি গোলক ধাঁধায় পরিণত হয়েছে। নাফিস হাঁপাতে হাঁপাতে বলল, আমরা বের হতে পারছি না। ঠিক সেই মুহূর্তে দূরে ক্ষীণ আলো দেখা দিল। একটি লুণ্ঠন আলোর সঙ্গে ধীরে ধীরে এগিয়ে আসছেন সেই বৃদ্ধ খাদেম। তিনি জোরে বললেন, আমার পেছনে এসো, কোন দিকে তাকিও না। তিনজন এক মুহূর্তে দেরি করলো না। তারা বৃদ্ধের পেছনে হাঁটতে লাগলো। পেছন থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছে। কেউ যেন ফিসফিস করে বলছে, রনি, শুভ, নাফিস। কখনো সেই ডাক মায়ের কাঠের মতো শোনা মতো, কখনো বন্ধুর মতো কণ্ঠের মতো, কিন্তু কেউ পেছনে তাকালো না। কিছুক্ষণ পর তারা একটি ছোট্ট পুরনো কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। বৃদ্ধ দরজা খুলে বলল, ভেতরে ঢুকে দরজা বন্ধ করো। ঘরের ভেতর একটি পুরনো কেরোসিনের বাতি জ্বলছে। দেয়ালে ঝুলছে বিবর্ণ কিছু ছবি। মেঝেতে পুরনো একটি পার্টি। ঘরে ঢুকতেই বাইর থেকে প্রচণ্ড ঝড় শুরু হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরের ভেতর বাতাসের কোনো প্রভাব নেই। রনি জিজ্ঞাসা করলো, আপনি কে? বৃদ্ধ কিছুক্ষণ নীরব থেকে বললেন, আমি এই মাজারের শেষ খাদেম। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। অনেক বছর আগে এখানে অহংকার নিয়ে কিছু যুবক এসেছিল। তাদের মধ্যে একজন আর বাড়ি ফিরতে পারেনি। শুভ ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, সাগরের কি হয়েছে? বৃদ্ধ মাথা নিচু করলেন, এখনো সময় আছে, কিন্তু সূর্য ওঠার আগেই তাকে ফিরিয়ে আনতে হবে। রনি অবাক হয়ে বললেন, ওকে কে নিয়ে গেছে? বৃদ্ধ জানালার বাইরে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে এই মাজারের পেছনের জঙ্গলে এক নিষ্ঠুর ডাকাত দল আশ্রয় নিয়েছিল। তারা নিরীহ মানুষকে হত্যা করত। এক রাতে তারা এই পবিত্র স্থানের অপমান করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যায়। তিনি থামলেন। তারপর থেকে লোকমুখে প্রচলিত আছে, সেই অশুভ আত্মাগুলো পথ হারানো মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করে। রনি, শুভ আর নাফিস চুপচাপ শুনতে লাগলো। হঠাৎ ঘরের বাইরে ভারী পায়ের শব্দ। মনে হচ্ছে বিশাল কোনো কিছু ঘরটিকে ঘিরে আটকে আছে। বাতির শিখা কাঁপতে শুরু করলো। দরজায় ধীরে ধীরে তিনটি শব্দ হলো। তারপর বাইরে ভেসে এলো সাগরের কণ্ঠ, রনি, দরজা খোল। নাফিস উঠে দাঁড়াতেই বৃদ্ধ চিৎকার করে বললেন, কেউ দরজা খুলবে না। কণ্ঠটা আবার শোনা গেল, এবার যেন সাগর কাঁদছে, আমাকে রেখে যেও না। শুভর চোখ পানি চলে এলো। সে দরজার দিকে এগোতে বৃদ্ধ তার হাত চেপে ধরলেন, যে বাইরে দাঁড়িয়ে আছে সে তোমাদের বন্ধু নয়। ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকতে লাগলো ঘন কালো ধোঁয়া। ঘরের তাপমাত্রা মুহূর্তে কমে গেল। বাতি প্রায় নিভে যাচ্ছে। বাইরে থেকে আবার সাগরের কণ্ঠ। অনেকগুলো কণ্ঠ একসঙ্গে বলতে শুরু করলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। রনি সাহস করে দরজা ছোট্ট ফাঁক দিয়ে তাকালো। আর যা দেখলো তার শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল। দরজার সামনে শুধু একজন নয়, সারি পেতে দাঁড়িয়ে আছে অসংখ্য সাদা কাপড় পরা ছায়াময় অবয়ব। আর তাদের সবার মাঝখানে দাঁড়িয়ে আছে সাগর। সে ধীরে ধীরে মাথা তুলল, আর ঠোঁটে অস্বাভাবিক হাসি। তার ঠিক পেছনে অন্ধকার থেকে আবার ভেসে উঠল সেই বিশাল ছায়াময় অবয়ব। এবার তার দুটো লাল চোখের সঙ্গে দেখা গেল। ধীরে ধীরে সে একটি লম্বা হালো হাত বাড়িয়ে দরজার ওপর রাখলো, আর দরজাটি নিজে থেকেই কেঁপে উঠতে শুরু করলো। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা অদ্ভুত অবয়বগুলোর দিকে তাকিয়ে রনির শরীর কাঁপতে লাগলো। ধীরে ধীরে দরজাটি কেঁপে উঠছে। প্রতিটি আঘাতে মনে হচ্ছে পুরনো কাঠের দরজাটি ভেঙে যাবে। নাফিস কাঁদতে কাঁদতে বলল, ওরা যদি ভেতরে ঢুকে পড়ে। বৃদ্ধ খাদেম শান্ত গলায় বললেন, ভয় পেও না। যতক্ষণ তোমরা একসঙ্গে আছো ততক্ষণ সাহস হারিও না। তিনি একটি পুরনো লণ্ঠনের আলো একটু উঁচু করলেন। তারপর ধীরে কাঠের একটি ছোট্ট বাক্স খুললেন। ভেতরে ছিল একটি পুরানো তসবি, একটি মাটির শিশি এবং বহু বছরের পুরনো একটি কাপড়ে মোড়ানো
পাণ্ডুলিপি। রনি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এগুলো কি? বৃদ্ধ গভীর নিঃশ্বাস ফেলে বললেন, এই মাঝারের ইতিহাস অনেকেই জানে না, কিন্তু বহু বছর আগে এখানে একটি বড় বিপর্যয় ঘটেছিল। প্রায় 100 বছর আগে এই এলাকায় ছিল ঘন জঙ্গল। দূর দূরান্তের পথিকরা এই পথ দিয়ে যাতায়াত করত। সেই সময় একদল নিষ্ঠুর ডাকাত এই জঙ্গলে আস্তানা গড়ে তোলে। রাত হলেই তারা পথিকদের লুট করত, যারা বাধা দিত তাদের হত্যা করত। লোকজন ভয়ে এই পথ ব্যবহার বন্ধ করে দেয়। এক রাতে ডাকাত দলের নেতা সিদ্ধান্ত নেয়, এই পবিত্র স্থানে লুকিয়ে থাকলে কেউ তাদের ধরতে পারবে না। কিন্তু সেই রাতেই ভয়ঙ্কর এক ঝড় শুরু হয়। গ্রামের মানুষ দূর থেকে শুধু বজ্রপাতের আলো দেখছিল। পরদিন সকালে ডাকাতদের কাউকে আর জীবিত পাওয়া যায়নি। তারপর থেকে রাতের বেলা অদ্ভুত সব ঘটনার কথা ছড়িয়ে পড়ে। হঠাৎ বৃদ্ধের কথা শেষ হতেই বাইরে থেকে আবার সেই বিকট হাসির শব্দ ভেসে এলো। শুভ জানালার ফাঁক দিয়ে তাকিয়ে জমে গেল। দূরে বট গাছের নিচে সাগর দাঁড়িয়ে আছে। সে এক দৃষ্টিতে কুঁড়ে ঘরের দিকে তাকিয়ে, কিন্তু এবার তার চারপাশের আরও অনেক ছায়ামূর্তি। তারা ধীরে ধীরে গোল হয়ে দাঁড়াচ্ছে। ঠিক তখনই ঘরের ভেতর কেরোসিন বাতি হঠাৎ নিভে গেল। চারদিকে অন্ধকার, আর মাত্র কয়েক সেকেন্ডের জন্য কেউ কিছু দেখতে পাচ্ছে না। তারপর ঘরের কোণে এক কারো নিঃশ্বাস ভারী শব্দ। রনি কাপা হাতে টর্চ চালালো। আলো পড়তেই দেখা গেল কোনায় কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। সেই ছাপগুলো ধীরে ধীরে ঘরের মাঝখানে এসে শেষ করছে, যেন ঠিক তাদের মাঝে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। দ্রুত বৃদ্ধ বললেন, চোখ বন্ধ করো। তিনজনেই চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত পর একটি ঠান্ডা বাতাস তাদের পাশ দিয়ে চলে গেল। তারপর সব আবার নিস্তব্ধ। বৃদ্ধ এবার নিচু গলায় বললেন, ওরা ভয় দেখিয়ে তাদের মন ভাঙতে চায়। যদি ভেঙে পড়ো তাহলে পথ হারাবে। রনি জিজ্ঞাসা করলো, সাগরকে ফিরিয়ে আনবো? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মাজারের পেছনে একটি পুরনো পাথরের কবর আছে। সেখানে এমন একটি চিহ্ন রয়েছে যা এই অশুভ শক্তির রহস্যের সঙ্গে জড়িয়ে আছে। সূর্য ওঠার আগেই সেখানে পৌঁছাতে হবে। ঠিক তখন এই দরজায় আরেকবার প্রচণ্ড আঘাত। দরজার ওপরের কাঠ ফেটে গেল। ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে রনি যা দেখল, তার বুক কেঁপে উঠল। সাগর আর একা নেই। তার পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো ছায়ামূর্তি। এবার মুখের অন্ধকার একটু সরে গেছে। দেখা যাচ্ছে একটি বিকৃত দগ্ধ মুখ। তার দুটো জ্বলন্ত লাল চোখ সরাসরি রনির দিকে তাকিয়ে। সে ধীরে ধীরে একটি আঙ্গুল তুলে কুঁড়ে ঘরের দিকে ইশারা করলো। তারপর গভীর কর্কশ কণ্ঠে বলল, শেষ রাত শুরু হয়ে গেছে। হঠাৎ পুরো ঘর প্রচণ্ডভাবে কেঁপে উঠল। ছাদের পুরনো কাঠ ভেঙে ধুলো ঝরতে লাগলো। বৃদ্ধ চিৎকার করে উঠলেন, এখনই বের হয়ে যেতে হবে, আর এক মুহূর্ত দেরি করলে কেউ বাঁচবে না। রনি, শুভ আর নাফিস দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজা খুলতে তারা স্তব্ধ হয়ে গেল, কারণ কুঁড়ে ঘরের বাইরে আর সেই আগের জঙ্গল নেই। পুরো এলাকা ঘন সাদা কুয়াশায় ঢেকে গেছে, আর কুয়াশার মাঝখানে শত শত জল জল চোখ একসঙ্গে তাদের দিকে তাকিয়ে আছে। রনি বুঝতে পারল, এবার তাদের সামনে এমন এক রহস্য অপেক্ষা করছে, যেখান থেকে ফিরে আসা হয়তো এত সহজ হবে না। ঘন সাদা কুয়াশার ভেতর শত শত জল জল চোখ। রনি, শুভ আর নাফিস যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেল। এক মুহূর্ত আগে যেখানে কুঁড়ে ঘরের সামনে খোলা উঠান ছিল, সেখানে এখন শুধু কুয়াশা আর অজানা সব ছায়া। বৃদ্ধ খাদেম লুণ্ঠনে উঁচু করে ধরে নিচের গলায় বললেন, আমার পেছনে এসো। কেউ দৌড়াবে না, কেউ আলাদা হবে না। তিনজন মাথা নাড়ল। কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তারা লক্ষ্য করলো মাটিতে সারি সারি পুরনো কবর। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা যখন সামনে এগোচ্ছে, কবরগুলোর অবস্থান যেন বদলে যাচ্ছে। যে কবরটি ডান পাশে ছিল, কয়েক সেকেন্ড পর এটি বাম পাশে। যেটি সামনে ছিল সেটি হঠাৎ পেছনে। নাফিস ভয়ে বলল, আমরা কি একই জায়গায় ঘুরছি? বৃদ্ধ উত্তর দিলেন, এটা চোখের নয়, মনের পরীক্ষা। ভয় যত বাড়বে, পথ তত বদলাবে। হঠাৎ দূরে একটি শিশুর কান্নার শব্দ শোনা গেল, মা, মা। শুভ ভয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, এই কণ্ঠটা আমার ছোট ভাইয়ের মতো লাগছে। বৃদ্ধ সঙ্গে সঙ্গে কঠিন গলায় বললেন, শুনবে না, এগুলো তোমাদের দুর্বলতা খুঁজে বের করবে। কিন্তু শুভর মন ইতিমধ্যেই বিচলিত। সে কয়েক কদম ডান দিকে এগিয়ে গেল। রনি চিৎকার করে বলল, শুভ, ফিরে আয়। ঠিক তখন ওই কুয়াশার ভেতর থেকে একটি ছোট্ট ছায়া বেরিয়ে এলো। দেখতে 8-9 বছরের একটি শিশুর মতো। সে পেছনের দিকে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে বলল, ভাইয়া, আমাকে বাড়ি নিয়ে চলো।
শুভ আর নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে শিশুটিকে দিকে এগিয়ে গেল। না! রনি ছুটে গিয়ে শুভর হাত ধরে ফেলল। একই মুহূর্তে শিশুটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার বুকের কেঁপে উঠল। শিশুটির মুখ কোনো চোখ নয়, নাক নেই, শুধু এক বিশাল কালো ঘরের মতো মুখ। পরের মুহূর্তে সে বিকট চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। শুভ মাটিতে বসে পড়ল। সে কাঁপতে কাঁপতে বলল, ওটা ওটা মানুষ ছিল না। বৃদ্ধ শান্ত গলায় বললেন, ওরা তোমাদের স্মৃতি ব্যবহার করে, আর যাকে সবচেয়ে বেশি ভালোবাসা তার কণ্ঠেই ডাকে। ঠিক তখনই লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল। চারদিকে আবার অন্ধকার। এরপর মাটির নিচ থেকে যেন অসংখ্য মানুষের ফিসফিসানি। কেউ বলছে ফিরে যাও, আবার কেউ বলছে এগিয়ে এসো। দুটি কণ্ঠ একসঙ্গে মিশে এমন এক ভয়ঙ্কর শব্দ তৈরি হলো, নাফিস নিজের কানে চেপে ধরল। কয়েক সেকেন্ড পর লণ্ঠনের আলো আবার জ্বলে উঠল, আর আলো জ্বলতেই তারা সামনে দেখা দিল। তাতে তিনজনের শরীর ঠান্ডা হয়ে গেল। একটি বিশাল পাথরের কবর। কবরের গায়ে অদ্ভুত সব খোদাই করা চিহ্ন, মনে হচ্ছে বহু শতাব্দী আগের কোনো লিপি। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এই সেই কবর? রনি জিজ্ঞাসা করলো, এখানেই কি সব রহস্যের উত্তর? বৃদ্ধ মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু সাবধান, ভুল করলে আর ফিরে আসার পথ থাকবে না। রনি টর্চের আলো ফেলে কবরের গায়ের লেখা পড়ার চেষ্টা করলো। ঠিক তখনই মাটির নিচে থেকে গভীর একটি কম্পন অনুভব হলো। ধীরে ধীরে কবরের ওপর ধুলো সরে যেতে লাগলো। তারপর পাথরের ঢাকনাটি নিজে থেকেই কয়েক ইঞ্চি উপরে উঠল। একটি বরফ শীতল বাতাস বেরিয়ে এসে চারদিকে ছড়িয়ে পড়ল। নাফিস ভয়ে পিছিয়ে গেল। এটা খুলছে। হঠাৎ পাথরের ফাঁক দিয়ে কালো হাত ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। হাতটি মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা, নখগুলো ছুরির মতো ধারালো। রনি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর দ্বিতীয় হাত। তারপর ধীরে ধীরে দেখা গেল একটি মাথা, মুখ জুড়ে পোড়া দাগ, জ্বলন্ত লাল দুটি চোখ, আর ঠোঁটে এক বিকৃত হাসি। সেই অবয়টি কবর থেকে উঠে দাঁড়ালো। তার উচ্চতা প্রায় 10 ফুট। সে চারদিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, যে রাত শুরু হয়েছে তা সূর্য উঠলেই শেষ হবে না। ঠিক তখন ওই দূরে সাগরের আত্মচিৎকার ভেসে এলো, রনি বাঁচাও, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। রনি সাগরের কণ্ঠ শুনে সামনে ছুটতে লাগলো। এমন সময় সেই বিশাল অবয়টি এক লাফে তাদের সামনে এসে দাঁড়ালো। তার লাল চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর সে ধীরে ধীরে ডান হাত বাড়িয়ে রনির দিকে এগিয়ে আসছে। রনির সামনে দাঁড়িয়ে থাকা বিশাল ছায়াময় অবয়টি ধীরে ধীরে তার হাত বাড়িয়ে দিল। চারপাশের বাতাস মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মাটির ওপরের শুকনো পাতাগুলো নিজে থেকেই ঘুরতে শুরু করলো। সেই অদ্ভুত অবয়টি কর্কশ কণ্ঠে বলল, আজ থেকে তুমিও এই রাতের অংশ। রনি ভয়ে পিছিয়ে গেল, কিন্তু বৃদ্ধ খাদেম বজ্রকণ্ঠে বললেন, ভয়কে জিতিয়ে দিও না, ওর শক্তি মানুষের ভয়ের ওপর নির্ভর করে। হঠাৎ চারপাশে তীব্র ঝড় শুরু হলো। মাঝারে পুরনো বটগাছটি এমনভাবে দুলতে লাগলো যেন কোনো মুহূর্ত ভেঙে পড়বে। দূরে বজ্রপাতের আলোয় একের পর এক সাদা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। একজন, দুজন, 10 জন, তারপর শত শত। পুরো কবরস্থান যেন নীরব অবয়ে ভরে গেল। সাগরের আর্তনাদ সবার শোনা গেল, রনি আমাকে ছেড়ে যাস না। রনি শব্দের দিকে তাকিয়ে দেখল সাগর মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। তার চারপাশে ঘূর্ণির মতো কালো ধোঁয়া। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে বেঁধে রেখেছে। রনি আর এক মুহূর্তেও দেরি করল না। সে দৌড়ে সাগরের দিকে ছুটে গেল। ঠিক তখন ওই ছায়াময় অবয়টি বজ্রের গতিতে সামনে এসে দাঁড়ালো। তার বিশাল হাত রনির পথ আটকে দিল। সে গর্জে উঠল, কেউ ফিরে যাবে না। মাটিতে প্রচণ্ড কম্পন শুরু হলো। পাথরের কবরগুলো একে একে ফেটে যেতে লাগলো। সেখানে থেকে কালো ধোঁয়া বেরিয়ে আকাশের দিকে উঠতে লাগলো। বৃদ্ধ খাদেম দ্রুত পাথরের কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি কবরের ওপর খোদাই করা পুরনো চিহ্নগুলোর ওপর হাত রাখলেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন যে অন্যায় একদিন এই জায়গায় অন্ধকারে ঢেকে দিয়েছিল, আর সে অন্ধকার এখানেই শেষ হোক। কথা শেষ হতেই পুরো কবরের চারপাশে হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ল। ছায়াময় অবয়টি প্রচণ্ড রাগে চিৎকার করে উঠল। তার কণ্ঠে পুরো জঙ্গল কেঁপে উঠল। সাদা ছায়াময় একসঙ্গে পিছিয়ে যেতে শুরু করলো। তাদের মুখের অদ্ভুত হাসি মিলিয়ে গেল। কালো ধোঁয়া যেন বাতাসে ভেঙে ভেঙে ছড়িয়ে পড়তে লাগলো। এই সুযোগে রনি সাগরের হাত শক্ত করে ধরে ফেলল। চল, এখান থেকে বের হতে হবে। সাগর ধীরে ধীরে চোখ খুলল। এবার তার চোখ আগের মতোই, ভয়, ক্লান্তি আর স্বাভাবিক চেতনা ফিরে এসেছে। সে দুর্বল গলায় বলল, আমি কোথায় ছিলাম? রনি উত্তর দিল না। সে শুধু বন্ধুর হাত ধরে সামনে দৌড়াতে লাগলো। পেছনে তাকিয়ে তারা দেখল বিশাল ছায়াময় অবয়টি ধীরে ধীরে কুয়াশার ভেতর মিলিয়ে যাচ্ছে।
তার লাল চোখ দুটো নিভে গেল। সেই সঙ্গে শত 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 সাদা অবয়ব একে একে অদৃশ্য হয়ে গেল। ঝড় থেমে গেল, বাতাস আবার স্বাভাবিক হলো। দূরে ভোরের আজানের ধ্বনি ভেসে এলো। পূর্ব আকাশের সূর্যের মধ্যম আলো ফুটতে শুরু করলো। চার বন্ধু ক্লান্ত শরীরে মাঝারের প্রধান ফটকের বাইরে এসে দাঁড়ালো। তারা ঘুরে শেষবারের মতো ভেতরের দিকে তাকালো। অদ্ভুত ব্যাপার, রাতভর যে কুঁড়ে ঘর তারা আশ্রয় নিয়েছিল সেটি কোথাও নেই। বৃদ্ধ খাদেমও নেই। মনে হচ্ছে সেখানে কখনো কোনো ঘরই ছিল না। শুধু পুরনো বটগাছ আর নীরব কবরগুলো দাঁড়িয়ে আছে। কয়েকদিন পর রনি ক্যামেরার মেমোরি কার্ড খুলে ভিডিও দেখতে বসলো। রাতের শুরুতে তোলা সব ছবি ঠিকঠাক আছে, কিন্তু রাত 1টা বাজানোর পর থেকে ভিডিওটি শুরু হলো। কালো পর্দা, কোনো ছবি নেই, কোনো শব্দ নেই। শেষ কয়েক সেকেন্ডে শুধু একটি স্পষ্ট কণ্ঠ শোনা গেল, সবাই ফিরে আসে না। তারপর ভিডিও নিজে থেকেই বন্ধ হয়ে গেল। 1 মাস পরে গ্রামের এক বৃদ্ধ রনিকে বললেন, তোমরা যেদিন সেখানে গিয়েছিলে সেদিন তো ওই মাঝারে কোনো খাদেম ছিল না। রনি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি বলছেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, শেষ খাদেম তো প্রায় 20 বছর আগেই মারা গেছে। রনির হাত থেকে চায়ের কাপ পড়ে ভেঙে গেল। তার মনে পড়ল সেই বৃদ্ধর হাত ধরা লণ্ঠন, সেই শান্ত চোখ, সেই সতর্কবাণী। যদি তিনি মানুষ না হন তবে সেদিন তাদের প্রাণ কে বাঁচিয়েছিল? রনি আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে পাননি। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।